বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। আজকে যে গল্পটি আলোচনা করব সেটি হলো 6th সেমিস্টারের পাঠ্যান্তর্গত বিমল করের লেখা অশ্বত্থ নামক গল্পটি। এই গল্পটি খুব সুন্দর একটি গল্প এই কারণ এতে একটি গাছকে কেন্দ্র করে একটি আবহাওয়া গড়ে উঠেছে। কিন্তু যদিও এটি একটি অশ্বত্থ গাছকে কেন্দ্র করে গল্প হলে পরে এটি আসলে একটা বিশুদ্ধ মনস্তাত্ত্বিক গল্প এবং একটি মায়ের গল্প। এই গল্পটা একটু কমপ্লেক্স আছে, জটিলতা আছে এই কারণ এখানে যেমনভাবে গল্পকার প্রকৃতির বুকে বেঁচে থাকা, স্বাভাবিকভাবে গজিয়ে ওঠা একটি গাছকে সন্তান স্নেহে দেখিয়েছেন, আবার তার সাথে মানুষের যে হৃদ্যতার সম্পর্ক, তার সাথে মানুষের যে আন্তরিকতার সম্পর্ক, আঁতের সম্পর্ক, সে সম্পর্ককে যেমনভাবে দেখিয়েছেন, তেমনি একটি গাছকে কেন্দ্র করে একজন সাধারণ একাকিত্বে ভুগতে থাকা বা একাকিত্বের অবসরে সেই গাছের প্রতি মানুষের যে মমত্ববোধ, সেই স্নেহবোধ কতখানি গভীর হতে পারে, আর কতখানি গভীর হলে পরে একজন সাধারণ নিঃসন্তান স্ত্রী, নিঃসন্তান মহিলা গাছকেই সন্তানের মতো করে ভালোবাসতে শুরু করতে পারে, তারই গল্প হলো অশ্বত্থ গল্পটি। অশ্বত্থ গল্পটিতে একটা দম্পতির কথা আছে, নবনীকান্ত রায় এবং রেনুর কথা আছে, সংসারের কথা আছে। রিভার সাইড অর্থাৎ নদীর ধারের কোনো একটা ফাঁকা জায়গাকে কেন্দ্র করে একটা ছোট্ট বাড়ি, সেই ঘরে একাকিত্বের সংসার, একার সংসার, সেই একাকিত্বের অবসরে রেনুর মনে গজিয়ে ওঠা বিকট কল্পনা, বিকট বলবো না কারণ বিকট সেটা নয়, খুব সুন্দর মিষ্টি কিছু অনুভূতি, সুন্দর কিছু কল্পনা, সে কল্পনাকে আশ্রয় করে ধীরে ধীরে বেড়ে ওঠা মনের মধ্যে একটা রূপকথার জগতের মতো একটা নিজের তৈরি করা জগৎ, তারই গল্প এটা। অশ্বত্থ গাছ তো কথা বলতে জানে না, যা কথা বলছে সমস্ত কিছু কিন্তু ওয়ান সাইডেড। একজন নারী যে সংসারে একাকী থাকে, যার স্বামী সকাল 9টার সময় বেরিয়ে যায়, বিকাল 5টার সময় আসে, এই যে দীর্ঘ একটা সময়, এই দীর্ঘ সময়ের ব্যবধানে একজন মহিলা পতিব্রতা রমণী সেই ঘরের মধ্যে কি করবে সারাটা দিন? সে সারাটা দিন কার সাথে কথা বলবে? মানুষ যখন একটু শান্তিতে থাকে তখন তার বিনোদনের প্রয়োজন হয়। মানুষ একাকী বেশিক্ষণ থাকতে পারে না, তার জন্য সঙ্গীত দরকার হয়। কেউ পোষ্য পোষে, কুকুর পোষে, গরু পোষে, ছাগল পোষে, পাখি পোষে, বিভিন্ন রকমের খরগোশ পোষে। কারোর বাড়িতে বাচ্চা ছেলে থাকে, তাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আবার কেউ নিজের সংসার গোছাতেই ব্যস্ত থাকে। আমরা এই গল্পটাতে রেনুকে দেখব, সে তার নিজের সংসার গোছাতে ব্যস্ত আছে ঠিক কথা, কিন্তু সে একটা মানুষ একই সংসার, ছোট্ট দুটো মানুষের সংসার কতক্ষণ ধরে গোছাবে? কতক্ষণ ধরে একটা মানুষ রান্না করবে? কতক্ষণ ধরে স্নান করবে? কতক্ষণ ধরে খাওয়া দাওয়া করবে? ফলে অবসর টাইমটা সে এইভাবে কাটিয়ে দেয়, প্রকৃতির সাথে আপন খেয়ালে কথা বলতে বলতে, আপনভাবে। যখন এই অবসরটা, কিন্তু এই অবসর রেনুর মনে কোনো একঘেয়েমি আনেনি কখনো মুহূর্তের জন্য, বরং তার মধ্যে একটা পরিবেশ, একটা শান্ত, একটা স্থির, একটা নিরবচ্ছিন্ন শান্তির পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছিল এই একাকিত্ব। কিন্তু একাকিত্ব মানুষের মনে বিভিন্ন রকমের প্রভাব ফেলতে সক্ষম হয়। কীরকম না, একাকিত্বকে আশ্রয় করেই কবিরা যখন পাহাড়ে, নদীতে বা সমুদ্রের ধারে যায় তখন কবিতা রচনা করেন, গল্প রচনা করেন। যারা আর্টিস্ট তারা ছবি আঁকতে যান, গানের সুর তুলতে যান। একাকিত্বের সুযোগ নিয়ে সৃষ্টিশীল ক্রিয়েটিভ মানুষরা তাদের আর্টকে তৈরি করেন। আবার এই একাকিত্বের অবসরেই মানুষ কখন যেন অবসাদগ্রস্ত হয়ে পড়ে সেটাও জানে না। একাকিত্ব কখন যেন মানুষকে গ্রাস করে ফেলে আমরা বুঝতেও পারি না।
আমাদের গল্পের যে রেণু চরিত্রটা, সে তার একাকিত্বের অবসরে তার কল্পনার জগৎটাকে খুলে দিয়েছিল। তার মনের মধ্যে থাকা ভালো ভালো অনুভূতিগুলো, মনের মধ্যে থাকা জমে থাকা অবসাদগুলো সব ত্যাগ করে দিয়ে যেন প্রকৃতিকে নিজের মধ্যে, নিজের নিজের হৃদয়ের মধ্যেখানে যেন একদম বসিয়ে নিয়েছিল। এই রকমভাবে যে গল্পটাতে দেখব যে তার সুন্দরভাবে সংসার চলছে, গাছের সাথে কথা বলছে, বর্ষা ঋতু, শীতকালে পাতা ঝরে যাচ্ছে, একটা দুটো পাতা ঝরতে ঝরতে অনেকগুলো পাতা, গাছের সাথেই কথা বলছে সে। গাছের পাতা পুরো ঝরে যাওয়ার পর একটা দুটো করে পাতা যখন গজাতে শুরু করছে, তখনও বলছে যে হয়েছে, থাক, আর রাগ ভাঙানোর চেষ্টা করতে হবে না। এবং এই এই যে এই খামখেয়ালিপনা বা এই যে এক প্রকার ছেলে মানুষই বা এই যে একটা লুকোচুরি খেলা, এইটাকে তার স্বামীও কোথাও যেন তাকে পাত্তা দিয়েছে। তার স্বামীও যেন, অর্থাৎ নবনীকান্ত, তিনিও যেন কোনো জায়গাতে স্ত্রীর এই ছেলে মানুষটাকে বা এটাকে ভালোবেসেছে, পছন্দ করেছে, যে জন্য বলবে অনেক সময় যখন আমাদের রেণু বলে, মুখে যাই বলুক রেণু কিন্তু এই যেন ভালোবাসত। সারাটা দিন দুপুর বিকেল এই যে একটা দেখো দেখো ভাব, ঝালাফালা হাওয়া, ঝঞ্ঝাট পোহানো, এর কি যেন একটা গাঢ় সুখে ভরে গিয়েছিল। নারীর মধ্যে নারীত্ববোধ থাকবেই, আর নারীত্ববোধ থাকলে পরে তার মধ্যে মাতৃসত্তার জাগরণ কোথাও যেন সুপ্তভাবে থাকতে থাকতে প্রকাশিত হয়েই পড়ে। নিঃসন্তান রেণুর মধ্যেও এই অসত্য গাছটাকে কেন্দ্র করে এই মাতৃভাব যেন জাগতে শুরু করেছিল। একদিন আচমকা বলল নবনীকে কথায় কথায়, কচি ছেলে থাকারও অধম হয়ে উঠেছে বাড়িটা। কি যে জ্বালা জ্বালাই বাপু, এই অসত্য গাছটা কি বলবো, আর পারি না। নবনী হেসে জবাব দিল, তোমারই তো গাছ, একটু জলো। কথাটা রেণুর কেমন যেন লেগেছিল কানে, অদ্ভুত অদ্ভুত। মনে মনে কয়েকবারই নবনীর গলা দিয়ে আবৃত্তি করে। আর কি আশ্চর্য, রেণু হঠাৎ ভেবেছে এ গাছটা যদিও তার নয়, তবুও তার যদি নিজের রক্তমাংস থেকে একটা সেই গাছ হতো, এমনি করেই জ্বালাতো। এই যে এই অনুভূতিটা যে নবনী বলেছে বলেই তার মধ্যে প্রথম টিকমার্ক দিয়েছে বা তার মধ্যে প্রথম সাড়া জাগিয়েছে, তা কিন্তু নয়। আমাদের যে রেণু ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার মনের মধ্যে যে অনুভূতি, সে কিন্তু একে এইভাবেই ভালোবাসে। যেমন দেখবে যারা বন্ধ্যা মা হয়, রেণুও তো এক প্রকার বন্ধ্যা। প্রথম দিকে 3 বছর তাদের কোনো সন্তান হয়নি, তারা আশা ছেড়েই দিয়েছিল এক প্রকার যে তাদের সন্ততি হবে। তো যাই হোক, এক্ষেত্রে এতদূর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে নিঃসন্তান বন্ধ্যা রমণীর টাইপের। সাধারণত কি হয়, বন্ধ্যা রমণীরা তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, তাদের স্নেহ সমস্ত কিছু উজাড় করে দেয় একটা পুতুলের উপর। তাকেই খাওয়াচ্ছে, তাকেই ধোয়াচ্ছে, তাকেই মোছাচ্ছে। এই যে ভালোবাসা, এই যে স্নেহের সম্পর্ক, সন্তান ভাবে একটা কাঠের পুতুলকে বা পিতলের পুতুলকে বা পাথরের পুতুলকে ভালোবেসে যাওয়া। তার মধ্যে স্বাভাবিক মানুষ যারা আছে, তার মধ্যে যারা বিচক্ষণ মানুষ, আমাদের মতো বিচক্ষণ একটু পেঁচালো মানুষ, তারা বলবে যে কি বোকা বোকা ব্যাপার। কিন্তু যে সেই বস্তুটার মধ্যে তার কাঙ্ক্ষিত মানুষটিকে বা তার কাঙ্ক্ষিত ধনটিকে খুঁজে পায়, তাকে তুমি মানা করবে কি করে? সেই জিনিসটাই যেন এখানে চলছে। কেউ অনেকেই দেখবে ছোট বাল গোপালের পুজো করে, তারা তার মধ্যেই সন্তান স্নেহ দিয়ে সেটাকে বাড়িয়ে তোলে। তো এক্ষেত্রেও যেন সেই ব্যাপারটাই থেকে যায়, সেই মনস্তাত্ত্বিক দিকটা থেকে যায়। কাঠের পুতুলকে দুধ খাওয়াচ্ছে, কাঠের পুতুলকে ভালোবাসছে, ব্যথা অনুভব করছে যখন তার কিছু হয়ে যাচ্ছে বা কিছু যদি একটু হয়। যাই হোক, রেণু কিন্তু প্রথম যখন তার স্বামীর মুখে এরকম একটা কথা শুনল,
যে তোমারই তো গাছ, একটু জ্বলো। তখন তার মনের মধ্যে কিন্তু সেই কল্পনার জায়গাটা পুরো যেন একটা সাপোর্ট পেল। এতদিন যেটা সে নিজেই নিজে সৃষ্টি করেছে এবং পালন করে গিয়েছে, আজ সেটা যেন সাপোর্ট পেল। আর যখনই সাপোর্ট পেল তখন সে ভাবছে যদি রক্ত মাংস, নিজের রক্ত মাংস থেকে একটা সেই গাছ হতো, এমনি করেই জ্বালাতো। এই যে প্রথম একটা স্বপ্ন যেন দানা বাঁধলো তার মনের মধ্যে, যেটা অবচেতন মনে ছিল সেটা আবার চেতন মনে আসতে শুরু করেছে। এটা এখানে দেখা যাবে। রেণু গাছের সাথে কথা বলে, যখন গাছের পাতা ঝরে পড়ে, সে ঝাঁট দিচ্ছে অথচ থাকছে না, আবার সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যাচ্ছে, একটা ছোট ছিটকিনি ভেঙে পড়ছে, একটা ছোট ডালপালা ভেঙে পড়ছে, সে কিন্তু মাজায় হাত দিয়ে গাছের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করে। বদমাইশি হচ্ছে না, খালি নোংরামি। যাই হোক, পরের দিন একটা নতুন পাতা দেখলো। রেণু বেশিক্ষণ সেদিকে চাইল না। পরের দিন আরও কিছু নতুন পাতা রেণু এবার চাইলো। তারপর এই নতুন পাতার খুশিকে আর সে না মেনে নিয়ে পারল না। মনে মনে যেন সব বোঝাপড়া করে নিয়ে হেসে বলল, আর আদিক্ষেতায় কাজ নেই, এসেছো বেশ হয়েছে, নিজের মতন থাকো, আমায় জ্বালিও না। গাছ শীতের সময় পাতা ঝরিয়ে দিয়েছে। পর্ণমোচী উদ্ভিদেদের এইটাই বৈশিষ্ট্য, সব পাতা একসাথে ঝরিয়ে দেবে, তারপর আবার আস্তে আস্তে গোটা গাছ সবুজ হয়ে উঠবে। গাছ কি রেণুর জন্য বা রেণুর মান ভাঙানোর জন্য পাতা ঝরিয়ে দেওয়া বা রেণুকে বিরক্ত করার জন্য কি গাছের পাতা সমস্ত ঝরিয়ে দিয়েছিল? তা কিন্তু নয়। কিংবা রেণুর মান ভাঙানোর জন্য, যে আমি সব পাতা ঝরিয়ে দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি, এবার তোমার মান ভাঙানোর জন্য আমি একটা একটা করে পাতা গজাচ্ছি, তার জন্যই কি সে পাতা গজিয়েছিল গাছ? তা কিন্তু নয়। গাছ গাছের কাজ করছে প্রকৃতির মধ্যে বসে থেকে, সে তার মতো করে আছে। তার গায়ের উপর কাক বসে, চিল বসে, সমস্ত পশু পাখি বসে, সে নিজের মতো করে পাতা ঝরিয়ে যায়, পাতা গজিয়ে যায়, তার কিছু যায় আসে না। কিন্তু রেণু তার মনের জগৎটাকে এরকমভাবে তৈরি করে নিয়েছে। যেমন দেখবে কখনো কখনো আমাদের ক্ষেত্রেই হয় এরকম, আমরা কল্পনাতে কোনো একটা জায়গাতে ছায়া দেখছি, হয়তো সেই ছায়াটাকে আমরা নিজেদের মতো করে কখনো কখনো মুখ কল্পনা করি, কখনো কখনো কোনো ঐতিহাসিক ক্যারেক্টারের সাথে বা ঘোড়ায় চড়া কোনো রাজপুত্রের সাথে আমরা ক্যারেক্টার কল্পনা করে থাকি। এই যে আমার মাথাতে এই যে ছায়াগুলো আছে, এগুলোর দিকে আমি কখনো কখনো তাকিয়ে থেকে মানুষের মুখের আভাস পাই যে এটাকে এরকমভাবে মিলিয়ে দিলে হয়তো মুখের একটা ছবি হবে। আসলে এই যে আমাদের কল্পনা বিলাসী মন, এই কল্পনা বিলাসী মন সবসময় একটা নিজের মধ্যে ছবি তৈরি করতে থাকে একাকিত্বের সন্ধানে, একাকিত্বের সুযোগে। রেণু সারাটা দিন বাড়িতে একাকী থাকে, ওইটুকু তো তার কাজ। সে কি করবে? তার যেহেতু কাজ কাম নেই, সেজন্য সে সব সময় নিজের, এমনকি তার সন্তানও নেই। একটা সন্তান থাকলে পরে হয়তো এটা হতো না, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু যেহেতু নেই, সেজন্য সে গাছটাকেই নিজের সন্তানের মতো করে তার মান ভাঙাচ্ছে, যেন সে নিজে অনুভব করছে যে আদিক্ষেতায় কাজ নেই, এসেছো বেশ হয়েছে, নিজের মতন থাকো, আমায় জ্বালিও না। গাছ শুনতে আসছে এই কথা। গাছের সাথে এখানে একজন মানুষের, সাধারণ মানুষের একাত্মতার সূত্রটাকে দেখানো হয়েছে। কিন্তু বাস্তব তো এইটাই, যা কিছু কথা এখানে সব একতরফা, গাছের কোনো নিজস্ব বক্তব্য নেই। তুমি বলবে যে গাছ তো তাহলে পরে কেন তার উপরেই টার্গেট করে কাকগুলো পটি করছে, পায়খানা করছে, কেন তার উপর টার্গেট করে? কেন একটা ডাল ভেঙে পড়লো তার মাথায় তার ছেলেকে দেখে? কেন তার উপরেই একটা মরা সাপ তার ছেলের উপর পড়ে গেল? যে এগুলো তুমি বলতেই পারো, কিন্তু কেন, সে কেনর উত্তর আমরা খুঁজবো। তার আগে একটুখানি এখানে বলে নিই। বিয়ের 3টে বছর পর যখন তাদের বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর রেণু একটিবার ওপর পানে চেয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে উঠল বাচ্চাটাকে নিয়ে। কারণ এতদিন যে গাছটার প্রতি তার একটা মমত্ব বোধ ছিল, আজ সেই গাছটাকে যেন সে এক প্রকার ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে না? আজকে সে উপলব্ধি করছে যে যতক্ষণ আমার কিছু ছিল না, ততক্ষণ অপরের ছেলেটা আমার কাছে
সমস্ত কিছু, অপরের ছেলে আমার কাছে প্রিয় ছিল, কিন্তু আজ যখন আমার সন্তান হয়েছে তখন অপরের ছেলেটা উচ্ছন্নে যাক, আমারটাকে প্রোটেক্ট করতে হবে। এই রকম একটা ব্যাপার যেন রেনুর মধ্যে চলে এলো। ফলে সে কি করছে, অশ্বত্থ গাছটার কাছ থেকে যেন সে তার নিজের সন্তানটাকে আড়াল করতে চাইছে। এই যে আড়াল করার মানসিকতা, এই মানসিকতার হাত ধরেই আমরা এগোবো, দেখব যে রেনু কতখানি মানসিকভাবে জটিল একটা ক্যারেক্টার। সব সময় অত কাঁদলে কি চলে খোকন? রেনু ছেলেকে আদর করে দুধ দিতে দিতে গালে মুখে কতকগুলো চুমু খেয়ে বেশ জোরে জোরে বলে, এবার তুমি বারান্দায় শোবে রোদে, তোমায় অলিভ অয়েল মাখাবো, চুপটি করে শুয়ে থাকবে, তেল গায়ে, রোদ খেলে কেমন সুন্দর শরীর হবে তোমার, নধর নধর ননি ননি। ঠিক আছে, মা তার সন্তানকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, স্তন পান করাচ্ছে এবং তাকে তেল মাখাচ্ছে, তাকে আদর করছে, এগুলো স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, স্বাভাবিক এখানে কিন্তু নয়। কতকগুলো চুমু খেয়ে বেশ জোরে জোরে বলে, ফাঁকা বাড়ি, কেউ নেই, মা ও সন্তান। তাহলে এই জোরে জোরে বলার উদ্দেশ্যটা কি? আসলে জোরে জোরে বলার উদ্দেশ্যটা হলো এইটাই যে সে শোনাতে চাইছে কাউকে যে তুমি তোমার কচি পাতা নিয়ে যে আমাকে দেখাচ্ছিলে আদিক্ষেতা, দেখো আজ আমারও সন্তান আছে, তোমার ধারে না। এইরকম যে একটা মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়েছিলে নিশীথে। সেই নিশীথে গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে প্রত্যেক দিন ডাক্তার ডাক্তার করে সেই দক্ষিণা বাবু তিনি আসেন রাত্রেবেলায় ডাক্তারের কাছে, এবং ডাক্তার ডাক্তার বলে মাঝরাত্রে থেকে গল্প শুরু হয়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যায়। প্রত্যেক দিন সার্কেল চলতে থাকে এই ঘটনাটা। আসলে সেটা তার মনের মধ্যে চলছে, সে ভয় পায়, সে ছটফট করতে থাকে, সে থাকতে পারে না, তার মনের মধ্যে অপরাধ বোধ, সেটা যেমন আমরা আলোচনা করেছিলাম ওই গল্প প্রসঙ্গে। এখানেও কিন্তু সেম জিনিসটাই ঘটছে, সে তার মনের মধ্যে সমস্ত কিছু পালন করে বসে আছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে রেনু যেন যেন যেমন সপত্নীক পুত্রের প্রতি যেরকমভাবে নারীরা ঈর্ষাপরায়ণা হন বা হিংসাপরায়ণা হয়ে থাকেন, সেই রকমভাবে যেন এই গাছটার প্রতি। দেখো এখানে কি কি কথা বলছে, জোরে জোরে বললো, কি বললো, তুমি এবার বারান্দায় শোবে। বারান্দায় কেন শোবে? কারণ তোমাকে ওই গাছের ছত্র ছায়াতে রাখবো না, ওর সংস্পর্শ তোমাকে রাখবো না। আর কি, রোদে শোবে, কারণ বারান্দাতেও রোদ আছে। তোমায় অলিভ অয়েল মাখাবো, চুপটি করে শুয়ে থাকবে, তুমি ওই রকম ছটপট করবে না, পাতা ঝরিয়ে দেবে না, বিরক্ত করবে না আমাকে, তোমাকে অলিভ অয়েল মাখাবো। কেন অলিভ অয়েল মাখাবো? কারণ অশ্বত্থ গাছের গোড়া যে খসখসে, সে তো চিকন চাকন নয়, কিন্তু আমি আমার ছেলেকে নধর নধর ননি ননি করে রাখবো, অলিভ অয়েল মাখিয়ে চকচকে করে রাখবো। এই যে এক প্রকার নিজের মনের মধ্যে এগুলো কিন্তু চলতে থাকছে। হ্যাঁ, রেনুকে হয়তো কি অবশ্যই রেনুকে অশ্বত্থ গাছ কিছু দেখাচ্ছে না, কিছু করছে না। রেনুই তার মনের মধ্যে কখনো যেমন আমরা ছায়া দেখে কখনো ভূত কল্পনা করি, কখনো সেখানে আবার কোনো ঈশ্বরের কল্পনা করি, কখনো আবার হরিণ ছুটে আসছে, কখনো কিছু কল্পনা করতে থাকি না। আমাদের কল্পনাপ্রবণ মন যখন একাকী বসে থাকে তখন অন্ধকারের দিকে তাকিয়ে যে এই বুঝি কিছু এলো একটা, মানে উৎকট সব কল্পনা। সেই রকম রেনুও কিন্তু কল্পনা করছে, কারণ সে একাকী আছেন। দেখো বলছে ভীষণ বিরক্ত হয় গাছটার উপর, ওর জন্যই যত পাখি টাখির নোংরা টোংরা। এতদিন যে গাছটা তার অবসর বিনোদনের সঙ্গী ছিল, আজ সেই গাছটাকে দেখতে পারছে না, বরং বলছে কি বিরক্ত হয় গাছটার ওপর, এবং ওর জন্যই যত পাখি টাখি নোংরা টোংরা। গাছ থাকলে পাখি থাকবেই, পাখি থাকলে পরে তো নোংরা হবেই, এটা স্বাভাবিক, কিন্তু সে দেখতে পাচ্ছে না। আসলে একজন মা তার হারানিধি যখন ফিরে পেয়েছে কোথাও থেকে, সে যেরকমভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ে তার নিজের জিনিসটুকুকে আগলে রাখার জন্য, তার জন্য গোটা দুনিয়াকে যদি অস্বীকার করে দিতে হয় করে দিতেও সে পিছপা হয় না। সেই রকমটাই যেন আমাদের রেনুর ক্ষেত্রেও ঘটেছিল। রেনু সরাসরিভাবে অভিযোগ করলো গাছটার সম্পর্কে, এবং গাছটার জন্যই এই বাড়িটা ত্যাগ করতে চাইছে।
গাছটার দিকে বিষাক্ত ঘৃণার চোখে চেয়ে চেয়ে রেনু দাঁত চেপে খানিকটা দাঁড়িয়ে থাকলো। কেন না মাথাতে একটা কাঠ পড়েছিল। ভাঙতেই পারে গাছ ভাঙতেই পারে, তাই বলে তার মানে এই নয় যে গাছ ইচ্ছা করে ভেঙেছে, সেটা সম্ভব নয়। তো সেখানে রেনুর সচেতন থাকার কথা। যাই হোক, নবনীকে এবার সোজাসুজি বললে, রেনু, এ বাড়িতে আর একটা সপ্তাহ নয়, আজই শেষ হয়ে গিয়েছিল ছেলেটা। বাব্বা কি সর্বনেশে গাছ। নবনী প্র্যাকটিক্যাল মানুষ, তার মধ্যে এত কল্পনার আশ্রয় নেই, কারণ সারাদিন যে মানুষটাকে খেটে অর্থোপার্জন করতে হয় তার মধ্যে এত কল্পনা বিলাসিতা নেই। যে জন্য বলছে একটু সাবধানে থাকলেই বড়। যে আর কি সাবধান হবে, এর চেয়ে কত সাবধান হতে পারে মানুষ। আমাদের সাধারণ ঘরোয়া কথাতে যেগুলো হয়, সারাটা দিন ছেলেটাকে ঘরের মধ্যে ঠান্ডায় অন্ধকারে পুড়ে রাখবো নাকি? ওর আলো হাওয়ার দরকার নেই? কি রকম শীতটা পড়েছে দেখছো না? অতিরিক্ত সাবধানতা অনেক সময় কিন্তু মানুষের শারীরিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। যারা সাধারণ ছেলে পেলে, তোমরা যারা আছো, অনেকেই মাঠে ঘাটে খেলে দৌড়ে দাপটে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, তারা অনেকটাই কিন্তু সুস্থ। আবার যারা দেখো খুব আদরে যত্নে মানুষ হয়েছে, তাদের হয়তো শরীর দুর্বলই থাকে। যাই হোক, এটা হয় অনেক সময়। আসলে প্রকৃতির মধ্যে যদি মানুষ বেড়ে ওঠে খোলামেলাভাবে, তাহলে তার মধ্যে একটা প্রকৃতির যে রস, প্রকৃতির যে রহস্য, সেটার সাথে একাত্মবোধ হওয়া সম্ভব, যেটা হতে দিচ্ছে না এক্ষেত্রে রেনু তার ছেলের ক্ষেত্রে। যে জন্য সে কি বলছে, এই গাছের কুটো পাতা, নোংরা, পাখির গু মুত, কত রকমের নোংরা জার্মস, এ সমস্তর হাত থেকে বাঁচাতে চাইছে যেন তার কচি ছেলেকে। ইমিউনিটি আছে নাকি? ঝপ করে একটা রোগ হবে, সামলাতে পারবে তো? নবনী স্ত্রীর আশঙ্কার বাড়াবাড়ি দেখে হেসে ওঠে এবং সে তার সেই রাজপ্রাসাদের গল্প, সুরানীর, ছোট রানীর গল্প, রূপকথার এ সমস্তগুলো বলতে শুরু করে। প্রশ্ন হলো যে এই যে সন্তানকে পেয়েছে 3 বছর পর, তাকে সে কোল থেকে নামাতে যেন চায় না। অসত্য গাছটা সত্যি শত্রুতা করছে রেনুর সঙ্গে, এটা রেনুর ভাব। গল্পকার যেভাবে আমাদের কাছে দেখিয়েছেন, সমস্তটাই কিন্তু রেনুর দৃষ্টিভঙ্গিতে দেখিয়েছেন। এই সমস্ত কিন্তু আর কেউ দ্বিতীয়জন দেখতে পায়নি। খেয়াল করে দেখবে, যা কিছু ঘটনা ঘটছে সমস্তটাই রেনুই বলছে, রেনুই দেখে যাচ্ছে। রেনুর কথা মতোই কিন্তু নবনী এই সমস্ত কাজগুলো করছে। যাই হোক, রেনু তার আর গাছটাকে ভালো লাগছে না, কারণ সে তার মানে রেনু যেহেতু গাছটার প্রতি আর সন্তুষ্ট নয়, গাছটার প্রতি যে ভালো ভাবটা এতকাল ছিল, সেই ভালো ভাব আর তার মধ্যে নেই। সেজন্য এখন সে আর এই গাছটার সংসর্গেও থাকতে চাইছে না, কাছে ভিতে থাকতে চাইছে না। তাই বাড়ি পাল্টাপাল্টিতে রাজি হয়ে গিয়ে সে বাড়ি পাল্টানোর কথা বলে এবং 1 সপ্তাহের মধ্যে বাড়ি পাল্টাপাল্টি হয়ে যায়। তারপর যখন শহরের সেই ঘরে গিয়ে ওঠে, হঠাৎ করে দেখা গেল যে ছেলেটা 1 মাসের মধ্যেই ছেলেটা হঠাৎ চোখ চেয়ে কেঁদে ওঠে, কবার হিক্কা তুললো, চোখের পাতা বুঝলো, গলার ঘর ঘর শব্দ হলো একটু, তারপর থামলো। ওর শব্দ থামলো, গলার নিঃশ্বাস থেমে গেল, একটু নিচে, একটু যেন কেমন নীলচে হয়ে গেল মুখটা। তাদের রেনুর যে আলালের ঘরের দুলাল, রেনুর যে সবে নীলমণি ধন, সেও তাকে ছেড়ে গেল। এই যে কেয়ার করারটা, অতিরিক্ত কেয়ার করতে গিয়ে হয়তো ছেলেটার প্রতি, যেমন আমরা ছোটবেলাতে যেমন মাছ পুষেছি, একটা মাছ হয়তো ধরে নিয়ে এসেছি, সেই মাছটাকে এত খাবার খাইয়েছি, খাবার দিয়েছি, এত সে তার মানে কেয়ার রাখতে শুরু করেছি, দেখা গেল যে পরের দিন, যেদিন নিয়ে এলাম তার পরের দিনই মাছ উল্টো হয়ে ভাসছে, মানে মারা গিয়েছে। হয়তো সেই রকমই এই অলিভ অয়েল চুকচুকে করে মাখিয়ে রাখছিল, কেউ ঘরে নেই, কিছু নেই, ঘরের মধ্যে রোদে ফেলে রাখছিল। কি এত অতিরিক্ত বাড়াবাড়িতে, সর্বমাত্যন্তম গর্হিতম, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সব কিছুই গর্হিত। সেই জন্য সেই রকমই হয়তো রানু এইরকম ভাবে তাকে ভালোবেসেছে অতিরিক্ত পরিমাণে।
তাকে কখনো মাটিতে হয়তো একবার ছুঁয়েও দেখায়নি, সবসময় কোলে কোলেই নিয়ে বেরিয়েছে, যে জন্য সেই ছেলেটা হয়তো এরকমভাবে অতিরিক্ত আদরের কারণে সে তাদের ছেড়ে চলে গেল। যাই হোক, রেনু এবং নবনী দুজনেরই স্বাভাবিক হাসি খুশি জীবনটা কোথাও যেন বিপর্যস্ত হয়ে গেল। কিন্তু তারপরেও রেনু কিন্তু সেই গাছটাকে কোনো মতেই দেখতে পাচ্ছে না। কুৎসিত গাছ বলছে সে, তুলনা করছে। তারপরেও কিন্তু আসলে রেনু যদি সেই অশ্বত্থ গাছের স্নেহকে যদি স্বীকার করে নিতে পারতো তার ছেলের উপস্থিতিতে, তাহলে হয়তো ঘর পাল্টানোর প্রয়োজন হতো না। ঘর পাল্টানোর যদি প্রয়োজন না হতো তাহলে পরেই হয়তো এই ছেলে হয়তো বেঁচে যেতে পারত। বুঝছো, আমার জীবনের সঙ্গে, রক্তের সঙ্গে তোমার সম্পর্ক কিসের? মনে মনে গাছটাকে গালিগালাজ করছে দূর থেকে দাঁড়িয়ে, অনেক দূর থেকে। আমার মাটি ধুলো কাদার নয়, তোমার শরীর তোমার রুক্ষ কুৎসিত শিকড় নয়, এবং আমার রক্ত তোমার গায়ের আঠা আঠা জল নয়। এই যে বিভেদ করছে, একসময় যাকে নিয়ে খেলেছে, যার সাথে আনন্দ দুঃখ ভাগ করে নিয়েছে, যাকে ভাবতে ভাবতে প্রদীপ জ্বালতে, সন্ধ্যাবেলার প্রদীপ জ্বালতে ভুলে গিয়েছে, সেই গাছটাকে এখন তুলনা করতে যাচ্ছে এবং বলছে যে আমার শিরা তোমার রুক্ষ কুৎসিত শিকড় নয়। এই ব্যাপারটা আমি একটু আগেই বললাম যে এখানে বলছে যে তোমার চকচকে ননি ননি গা হবে, তুলতুলে গা হবে, তোমাকে অলিভ অয়েল মাখাবো। এইটা তার মগজের ভিতরে ছিল। গাছটাকে সে স্নেহ করে, ঠিক কথা, প্রথম থেকে। কিন্তু গাছের যে ঘাটতিগুলো, সেই ঘাটতিগুলোকেও সে কিন্তু না দেখা করে দিতে পারেনি, যেগুলো তার মনের মধ্যে ছিল। যে জন্য নতুন তার গর্ভস্থ সন্তান আসার পর সেইটাকেই যেন জোরে 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 প্রকাশ করতে চাইছে যে দেখো, তুমি তো নিজে খসখসে গাওয়ালা, কিন্তু আমার সন্তান নরম তুলতুলে। যাই হোক, রেনুর এই সরাসরি উপেক্ষা অবহেলা গাছটার যেন সহ্য হচ্ছিল না। সে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছিল, রেনু তা বুঝতে পারছিল। আর হ্যাঁ, ভয়, ভীষণ ভয় এবং ভাবনায় পড়েছিল। খোকনকে ওই রাক্ষসে গাছটা কিছুতেই সহ্য করবে না, রেনু এ বিষয়ে নিঃসন্দেহ হয়েছিল। সমস্তটাই কিন্তু রেনুর কল্পনা, সমস্তটাই কিন্তু রেনুর চিন্তা ভাবনায়, সমস্তটাই যেন সে ভাবছে। ভয়ঙ্কর হয়ে উঠেছিল গাছটা দিন দিন। রেনু বুঝতে পারছিল, রেনুই বুঝতে পারছিল, অন্য কেউ বুঝতে পারছিল না, এবার গাছটাও হয়তো বুঝতে পারছিল না। আমরা যখন যেরকমভাবে ভাবতে শুরু করি, যখন যখন আমাদের মন সচেতন থাকে, তখন আমাদের কেউ চমকে দিতে পারে না। যখন আমরা সচেতন থাকি যে কোনো একটা জায়গা দিয়ে যেতে গেলে পরে এখানে কোনো কিছু ভয় ডর নেই, এটা শান্ত শিষ্ট জায়গা, কিন্তু হয়তো পরবর্তীতে জানতে পারা গেল সেই রাস্তা দিয়ে আসার পর, রাত্রের অন্ধকারে চলে আসার পর দিনের বেলায় জানতে পারছি যে আমি হয়তো কোনো একটা শ্মশানের মধ্যে দিয়ে বা কবরস্থানের মধ্যে দিয়ে হেঁটে এসেছি। যখন জানতে পারছি তখন গা শিরশির করে উঠছে। না জানতে গেলে পরে মানুষ অনেক কিছুই করে ফেলে, কিন্তু জানার পর সেই জায়গাটাতেই কিন্তু আর যাওয়া সম্ভব হয় না কখনো কখনো। আমাদের রেনুর ক্ষেত্রেও কিন্তু এই রকম, সে গাছ কথা বলতে পারে না এটা বিশ্বাসই করেনি, যে জন্য তার মধ্যে এক প্রকার এই শিহরণ সে কিন্তু অনুভব করেছে বারবার, যে জন্য সে বারবার বলছে যে গাছটা রাক্ষসে গাছ, সে তার সন্তানকে সহ্য করতে পারতো না। যাক, বাড়ি ছেড়ে এলো, রাক্ষস ছাড়লো না, শোধ নিল, প্রতিশোধই বলা যায়। তারপর হঠাৎ করে একদিন সেই পাতা ঝরার সময়, সেই ঝড়, হালকা ঝড়ের মতো ঘূর্ণিঝড়, পাতা ঝরার সময়, সেখান থেকে অশ্বত্থ গাছের একটা পাতা আবার রেনুর বুকের কাছে এসে আটকে আছে। রেনুর সেই কোথাও যেন মাতৃসত্তা, সেই মাতৃসত্তা আবার যেন কোথাও জেগে উঠছে। আসলে যখন এখানে বসবাস শুরু করেছিল রেনু, তখন সে উপলব্ধি করেছিল, তখন সে সেই গাছটাকে সেই প্রথম দিন থেকেই মনের অন্তঃস্থলে কোথাও সন্তান স্নেহেই ভালোবেসে গিয়েছিল। মধ্যে কিছুদিন তার আত্মজকে পেয়ে, তার দেহস্থ সন্তানকে পেয়ে সে ভুলে গিয়েছিল তাকে রাক্ষস, তাকে আরও অনেক ভয়ানক ভয়ানক পদবি দান করতে শুরু করেছিল। কিন্তু বাস্তবে সে এই গাছটাকে সন্তানের মতোই স্নেহ করেছিল। অবহেলা করার পরেও সে যখন শান্তির বাণী পাঠানোর জন্য সেই অশ্বত্থ গাছের একটা পাতা তার বুকের কাছে আটকে থাকলো, খাঁজে আটকে থাকলো,
সে কিন্তু তার মধ্যে মুহূর্তে সমস্ত কিছু ভুলে তার পুনরায় সেই পুরনো মাতৃসত্তা সেটা আবার যেন জেগে উঠল। এতদিন তার বুকের ভিতরে যে একটা শক্ত টনটনে স্তনের চাপে যে স্তনদুগ্ধের চাপে যে টনটনে ব্যথা সে সহ্য করতে পারছিল না। আজ সে নিজের অজান্তে হিপনোটাইজের মতো সে যেন সেই গাছের গোড়ায় গিয়ে সেই খসখসে গাছকে জড়িয়ে ধরে সেই শিকড় ওঠা গুঁড়ির ওপর বসে থেকে নিজের সমস্ত স্তনের দুগ্ধ ঢেলে দিয়েছে তার বড় ছেলেকে খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এই গাছ অশ্বত্থ গাছটা সাধারণ আর গাছ হয়ে থাকছে না। ইস, সারা বুকখানা ভিজে গেছে যে, এত ঘেমেছিস। ঘাম? রেনু চমকে উঠে বুকের দিকে চাইল। ভিজে গেছে সারাটা বুক, ব্লাউজ, তবে ঘামে নয়। তাড়াতাড়ি গায়ের আঁচলটা বুকে টেনে নিয়ে রেনু কিছু না বলে সোজা বাড়ির পথে চলল। আরতি ডাকছিল, রেনু শুনছিল না, হনহন করে হেঁটে যাচ্ছিল। আর মনে হচ্ছিল এতদিন বুকের যে টনটন ব্যথা তার অসহ্য ছিল, আজ এখন সে ব্যথা যেন অনেক কমেছে। আসলে মনের মধ্যে জমে থাকা যে পাষাণ ভার, গাছটার প্রতি অবজ্ঞা, গাছটার প্রতি অবহেলা, গাছটার প্রতি এক প্রকার ঈর্ষা ভাব বা গাছটাকে সহ্য করতে না পারার অন্ধ ক্রোধ, সমস্ত কিছু যেন গলে জল হয়ে গেছে স্তনদুগ্ধ পান করানোর পর। সত্যি অনেক কমেছে। দুধ খাইয়ে আর এক অবোধ শিশুকে ঘুম পাড়িয়ে রেনু খুব নিশ্চিন্ত মনে এবার ফিরেই যাচ্ছিল তার সংসারের কাজেই। যেন এই যে গাছের সাথে একটা মানুষের মাতা পুত্রের যে সম্পর্ক, স্নেহ গড়ে উঠতে পারে, সেটা বাংলা সাহিত্যে ইতিপূর্বে হয়তো আর ছিল না। বিমল কর দেখালেন এই গল্পে একজন সাধারণ নারী, একজন সাধারণ রমণী একটা গাছকে সন্তানের মতো করে ট্রিট করছে, সন্তানের মতো করে তাকে গ্রহণ করছে, তাকে মানুষ করতে চাইছে, তার সাথে কথা বলছে, তার সাথে খেলছে, তাকে লালন পালন করছে। কিন্তু যখন আত্মজ চলে আসছে তখন তার সাথে যেন একবার মনে মনে রেষারেষি শুরু হচ্ছে। সেই মহাভারতে দুর্যোধন যেরকম করেছিল, দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্র নিজের ছেলেদেরকে ভালোবাসতে গিয়ে পাণ্ডবর ছেলেদেরকে পর করে দিয়েছিল। তার ফলেই তো সমস্ত যুদ্ধ দ্বন্দ্ব লেগেছিল, তাই না? তার ফলেই তো দুর্যোধনদের বিনাশ ঘটে গিয়েছিল, পাণ্ডবরা জয়ী হয়ে গিয়েছিল। যেন সেই রকমের নিজের আত্মজকে এত বেশি প্রায়োরিটি দিতে গিয়েছিল রেনু, যার ফলে প্রায়োরিটি দিতে গিয়ে তার নিজের সন্তানটাই হারিয়ে ফেললো। পুনরায় তাকে আশ্রয় খুঁজে নিতে হচ্ছে সেই গাছের গোড়ার কাছে। সে চাকলা ওঠা, আঠা আঠা জল বের হয়, সেই তার শিকড়ের ওপর মাথা রেখে তার কাছেই নিজের মাতৃসত্তাকে পুরো উজাড় করে দিতে চাইছে এবং উজাড় করে দিয়ে সে শান্তি পাচ্ছে, সমর্পণ করে দিয়ে শান্তি পাচ্ছে। এক বিচিত্র গল্প, অশ্বত্থ গল্পের নাম। অসাধারণ একটা গল্প, মানুষের সাথে গাছের প্রেমের গল্প। শুধু তাই নয়, নারী মনস্তত্ত্বের যে জটিল স্বরূপ, সেই জটিল স্বরূপের কথা এখানে আছে। রেনু খুব সাধারণ মেয়ে, কিন্তু তার মনের মধ্যে গজিয়ে ওঠা একাকিত্বের ফাঁক পোকর থেকে গজিয়ে ওঠা অশ্বত্থ গাছের যে শিকড় যেভাবে তাকে আষ্টে পৃষ্ঠে জাঁকিয়ে ধরেছিল, যার ফলে সেখান থেকে তার মুক্তি নেই। যে জন্য সে তার বুকের টনটনে ভাব, স্তনদুগ্ধের ভার কমাতে এসেছিল সেই গাছের কাছে। সেখানে যেন সে রিলিফ পেয়েছিল। তো রেনু যে চরিত্রটা, এই চরিত্রটাও খুব একটা সহজ চরিত্র নয়, সে একটা কমপ্লেক্স জটিল চরিত্র। কিন্তু গাছের সাথে মানুষের শুধু প্রেম নয়, গাছ লাগান প্রাণ বাঁচান, এর মধ্যেই শুধুমাত্র এই গল্পের ব্যাপ্তি নয়, এর থেকে অনেক দূর পর্যন্ত। গাছ আমাদের সন্তান তুল্য, গাছের মধ্যে আমরা সন্তান স্নেহও পেতে পারি খুঁজে। গাছ আমাদের গাছও যেন আমাদের প্রতি ঈর্ষা পরায়ণ হয়, কখনো কখনো প্রতিশোধ পরায়ণও হয়ে ওঠে। গাছও আমাদেরকে আগলে রাখে। তো এই জিনিসগুলো এই গল্পটার মধ্যে আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কলেজের গ্রুপে পারলে পর শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ, ভালো থেকো।